আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো স্যার। কি খবর? চলতেছে আর কি। স্ক্রিন দেখা যায়? এই স্যার ক্লাস করতেছি। হুম। স্ক্রিন দেখা এমনিতে যাচ্ছে? ওইটা গোসল টোসল করলাম আর কি, ওইটা অনেক বসলাম। আচ্ছা, ঠিক আছে, হুম। মানে আমি বলতেছি স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়, স্ক্রিন। স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এটা হলো কেমব্রিজ 16 থেকে নেওয়া আর কি। আপনি 16 নম্বর বইটা একটু বের করেন। একটা সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। কত কত করছে? এখন দিতে যাও নি বাবা, দেশ থেকে কিছু করা যাবে না। স্যার, একটা সেকেন্ড। একটা ঠিক আছে। বল মালিক মারলাম বেতন মাল দিয়ে দিয়ে গেলাম কালকে বাকিটা দিয়ে দেখি আরেক টাকা দেওয়া ছিল না আছে। আচ্ছা পরে 30-35 হাজার টাকা তো দিব আমার অলরেডি বলতেছে। পরিবেশ করে নিতে পারি, পরিবেশ করলে তার মাঝে পাইছে। ওইদিকে রাখছিলাম আর কি। আচ্ছা, প্রথম যে লিসেনিংটা আছে ওইটা একটু বের করেন। মানে প্রথম লিসেনিংটা 10 নম্বর বা 11 নম্বর পেজে হয়তো বা পাবেন। 10 বা 11 না? মানে লিসেনিং তো প্রথমেই থাকে। চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। হুম। আচ্ছা, আপনার মোবাইল থেকে কেমন যেন শব্দ আসতেছে। মানে আমি কথা বললে পরে আবার কেমন একটা শব্দ আসে। হ্যালো। এখন ঠিক আছে স্যার? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আবার মাঝে মাঝে কি শব্দ হয়, আচ্ছা সমস্যা নেই। বা আপনি চাইলে আনমিউট করে রাখতে পারেন। মানে মিউট করে রাখতে পারেন আর কি, আমি যখন বলবো তখন আনমিউট করে কথা বললেন। আজকে আপনার কথা বলা কম, শুধু শুনবেন। তাহলে দেখেন, এটা হলো আমাদের একটা লিসেনিং, হ্যাঁ। তা আমাদের প্রত্যেকটা বইতে এরকম 4টা করে লিসেনিং টেস্ট থাকবে। সেটা কেমব্রিজ 10 হোক বা 20 হোক, যে কোনো বইতে 4টা লিসেনিং টেস্ট থাকবে, 4টা রিডিং থাকবে, 4টা রাইটিং থাকবে, 4টা স্পিকিং থাকবে। তা আপনি যেহেতু একদম নতুন, সো প্রথমে কয়েকদিন আপনি এই প্রশ্নগুলো দেখবেন না। তো এই প্রশ্ন না দেখে আপনি কি করবেন, গুগলে যে সার্চ দিবেন বা ইউটিউবে যে সার্চ দিবেন, যে বই থেকে প্র্যাকটিস করবেন সেই বইয়ের নামটা লিখবেন, যে কেমব্রিজ 10 অথবা 11 অথবা 16, ধরেন এটা আমাদের 16 নম্বর বই। আপনি ইউটিউবে গিয়ে লিখে সার্চ দিলেন যে কেমব্রিজ 16 লিসেনিং টেস্ট 1। টেস্ট 1 বলতে প্রথম যে টেস্টটা সেটা হলো 1, পরেরটা 2, পরেরটা 3, তারপরটা 4। তাহলে ওই লিসেনিং এর 30 মিনিটসের যে অডিও স্ক্রিপ্ট সেটা আসবে। তা আপনি কি করবেন, এই যে 16 নম্বর বইয়ের এই 1 নম্বর লিসেনিংটা যখন আপনি ইউটিউবে গিয়ে সারবেন, তখন আপনি বইয়ের একদম শেষের দিকে চলে যাবেন। আমি দেখেন একদম শেষের দিকে নিয়ে যাচ্ছি আপনাকে। এটা আপনি 97 বা 98 পেজে যান। পেজ নাম্বার দেখেন, খুঁজতে সুবিধা হবে, তাড়াতাড়ি বের করতে পারবেন। 97 বা 98 পেজ পাইছেন? যে অডিও স্ক্রিপ্ট, এখানে যেমন টেস্ট 1 লেখা আছে,
আপনি ইয়ারফোনস ইউজ করবেন, যে মোবাইলে ছেড়ে ছেড়ে শুনবেন, ওইটা হবে না। কানে কিছু দিয়ে তারপর শুনতে হবে। ইয়ারপডস ইউজ করতে পারেন, ইয়ারফোনস ইউজ করতে পারেন, এবং পেন্সিল দিয়ে বা আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন ওরা যেটা বলবে সেটা শুধু শুনবেন আর এখানে পড়বেন। যেমন এখানে ধরেন পার্ট 1-এ দুইজনের কনভারসেশন, একটা ছেলে বা মেয়ের সাথে তার বাবার কনভারসেশন, ফাদার এবং কি সারা, যে হ্যালো চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বা ধরেন একটা কোম্পানিতে কেউ একজন গেল, মানে একটা পিতা সে তার ছেলে মেয়ে এখানে ভর্তি করাবে, ওই জন্য সে জানতে যাচ্ছে বা জানতে গেল, তো তাদের মধ্যে একটা কনভারসেশন হবে। তো ওইটা এখানে সম্পূর্ণটা আপনার দেওয়া আছে, এটা আপনি শুধু শুনবেন এবং কোন ওয়ার্ডের কিভাবে উচ্চারণ করতেছে প্রোনাউন্সিয়েশনটা আপনি শুনবেন, এবং এট দ্য সেম টাইম আপনি সেটা বলার চেষ্টা করবেন এবং মিনিংটা বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার পার্টে কোনো কঠিন কিছু থাকে না, যে সেন্টেন্স গুলো থাকে সবগুলো বোঝার মতো। যেমন দেখেন এখানে বলতেছে আই হ্যাভ 2 ডটার্স হু আর ইন্টারেস্টেড, যারা আগ্রহী। কোন বিষয়ে আগ্রহী? হয়তোবা এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এটার উপরে তার আগ্রহী। এটা যাই হোক, এই 1 নাম্বার পার্ট শুনবেন, 2 নাম্বার পার্ট শুনবেন, 3 নাম্বার পার্ট শুনবেন, 4 নাম্বার পার্ট শুনবেন। এক বসায় টেবিল চেয়ার থেকে ওঠা যাবে না, মোবাইলে কোনো পজ দেওয়া যাবে না, অডিওর স্পিড বাড়ানো যাবে না, স্পিড কমানো যাবে না, ব্যাকে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, একই গতিতে চলবে। আমার প্রথম টার্গেট থাকবে যে আমি তাদের কথাটা বুঝতে পারি কিনা। আপনি আজকে শুনলেন 30 মিনিটস, আজকে যদি আপনি এই 4টা পার্টে ধরেন 10% বুঝলেন, কালকে যদি আবার 30 মিনিট শোনেন, আপনার সেই পার্সেন্টেজটা বাড়বে। 10 থেকে 20 না হোক, মানে একেবারে লাফ দিয়ে 20-এ না যাও, কিন্তু 10 থেকে কিন্তু 12-তে যাবে। আপনি লাফ দিয়ে ধরেন একটা পুরা নদী পার হইতে পারবেন না, কিন্তু যেই জায়গায় আছেন সেখান থেকে একটু সামনের দিকে যেতে পারবেন। আপনার সেটাই দরকার। তো এইভাবে প্রতিদিন আপনি একটা করে লিসেনিং করবেন, বা যদি সময় থাকে 2টা লিসেনিং করবেন। 2টা লিসেনিং করতে 1 ঘন্টা লাগে। 30 মিনিটস 30 মিনিটস, 1 ঘন্টা, এর বেশি সময় লাগে না। এখানে দেখেন আপনার এই যে 4টা লিসেনিং এর এই অডিও স্ক্রিপ্ট গুলা দেওয়া আছে সুন্দরভাবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বইয়ে কোনো কিছু অযথা থাকে না, বইয়ের ভিতরে সবকিছুই প্রয়োজনে থাকে। এগুলা দেওয়ার মানে হলো এটাই যে আপনার যদি লেভেলটা সবার মতো না হয়, ওই ভালো মানের না হয়, তাহলে আপনি এটা পড়বেন, শুনবেন, দেখে দেখে পড়বেন, আঙ্গুল ধরে ধরে মিলাবেন যে কোন ওয়ার্ডের উচ্চারণ কিভাবে করে, একটা লাইন তারা কত দ্রুত মানে বলে। কারণ ধরেন 1 নাম্বার পার্টে যেভাবে কনভারসেশন হবে, 2 নাম্বার বা 3 নাম্বার পার্টে তার থেকে একটু ফাস্ট হবে। তো ওই ফার্স্ট কনভারসেশনটা আপনি এই এই যে এইখানে দেখেন, এইখানে পার্ট 2-এ শুধু একজন কথা বলতেছে। আপনি কিভাবে বুঝবেন যে এখানে একজন বলতেছে? এই যে আপনি 105 নাম্বার পেজে যান, মানে 2 নাম্বার টেস্টের পার্ট 2, এখানে আর কারো কোনো নাম নাই। এই যে গুড মর্নিং থেকে যে শুরু হয়েছে, আপনি আমার স্ক্রিনে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে এই দেখেন, এই যে পার্ট 2-এ এই যে গুড মর্নিং দিয়ে যে শুরু হয়েছে, এখানে আর কিছু কিন্তু নাই, মানে কারো কোনো নাম নাই। কেন নাই? কারণ এই কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলা সবগুলো একজনে বলবে। আর যেখানে দেখবেন 2 জন বা 3 জনের নাম আছে, সেখানে ধরে নিবেন যে এখানে 2 জনে কথা বলতেছে। যেমন এইখানে একজন মহিলা এবং একজন কর্মী, 2 জনের কনভারসেশন হচ্ছে। এই দেখেন, এই যে উইমেন এমপ্লয়ি। আবার আমরা 3 নাম্বার পার্টে যাই, 3 নাম্বার পার্টে দেখেন 2 জন, একজন হলো লুক, আরেকজন হলো কি সুশি। আবার 4 নাম্বার পার্টে আসেন, এই 4 নাম্বার পার্টে কেউ নাই, শুধু একজন, ওয়ান ম্যান। আবার অনেক সময় 3 নাম্বার পার্টে 3 জন থাকে। তো
তখন ওই ধরাটা একটু টাফ হয়ে যায় যে কে কথা বলতেছে এখন, কার কথা শুনে আমি আনসার করব। তো সেটা হবে আপনার পরে 20 দিন 25 দিন পরে, 1 মাস পরে। এই 1 মাস নিজের আগে লিসেনিং পাওয়ার বাড়াইতে হবে। আপনি যখন বেশি বেশি শুনবেন, এট দ্য সেম টাইম ইউ উইল ইমপ্রুভ ইউর স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, বিকজ ইউ আর লিসেনিং ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার্স। বিভিন্ন ধরনের এখানে সেন্টেন্স স্ট্রাকচার পাবেন, কারণ সব সেন্টেন্স তো আর আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে না, কন্টিনিউয়াস টেন্সে থাকবে না। কারণ আপনি যখন সারাদিনের কথা বলবেন, সারাদিনের সব কথা তো আর আপনি এক এক ধরনের আমরা বলি না। যেমন দেখেন এখানে কি বলতেছে, ড্যান্সিং ইজ অলসো আ সোশায়েবল অ্যাক্টিভিটি হুইচ ইজ অ্যানাদার রিজন ইট মেক্স আস ফিল গুড। কত সুন্দর একটা সেন্টেন্স, যে আমাদের ভালো লাগা আর আরেকটা জিনিস হলো কি ডান্সিং, সামাজিক অ্যাক্টিভিটি, সোশায়েবল অ্যাক্টিভিটি হুইচ ইজ অ্যানাদার রিজন ইট মেক্স আস ফিল গুড। আপনি এরকম ভাবে 10টা সেন্টেন্স লেখার চেষ্টা করেন, রাইটিং এ কাজে দিবে। ধরেন এখানে ডান্সিং এর জায়গায় আপনি এখানে হেল্পিং দিয়ে দেন, যে মানে সাহায্য করা, বা টিচিং দিয়ে দেন, যে টিচিং ইজ অলসো আ সোশায়েবল অ্যাক্টিভিটি হুইচ ইজ অ্যানাদার রিজন ইট মেক্স মি ফিল গুড, যেটা আমাকে কি ভালো রাখে বা আমি ভালো থাকি। এই সেন্টেন্সটা আপনি 5 বার লিখেন খাতার মধ্যে, এটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। পুরাটা আপনার শেখার দরকার নাই, বোঝারও দরকার নাই। একটা সেন্টেন্স নিবেন, শুনবেন, শুনলে দেখবেন যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, ওই সেন্টেন্সটা আপনি বারবার লিখবেন। এই যেমন দেখেন পেসিভ, এই যে পেসিভ স্ট্রাকচার লিখছে হি থিংকস, স্ক্রিনের দিকে খেয়াল করেন, বইয়ে হয়তো বা পাবেন না। এই যে দেখেন, এই যে হি থিংকস ডান্স শুড বি প্রেসক্রাইবড, এই যে শুড বি প্রেসক্রাইবড মডালের পেসিভ, মডাল দিয়ে বি দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা পেসিভ স্ট্রাকচার। তাইলে এটা শুনলে আপনি যত শুনবেন তত বেশি নতুন নতুন সেন্টেন্সের সাথে আপনি পরিচিত হবেন। এটা আপনার লিসেনিং পাওয়ারও বাড়াবে, স্পিকিং এও পারবেন, রাইটিং এও পারবেন। তো এই প্র্যাকটিসটা হলো আপনার রাইটিং এর জন্য। যখন দেখা যাবে আপনি ধরেন 20টার মতো লিসেনিং শুধু শুনলেন, 20টা লিসেনিং শুনলে দেখা যাবে যে আপনার মোটামুটি একটা লেভেল আপনি গেছেন। ধরেন এখন যদি আপনার লেভেল থেকে 4, সেই 4-এর থেকে আপনি 5.5-এ যাইতে পারবেন 20টা লিসেনিং শুনে। এটা কিন্তু মানে মুখের কথা না, অনেকেই কিন্তু ধরেন 6 মাস প্র্যাকটিস করেও পারে না। আইএলটিএস এ দেখবেন যে 0.5 ইমপ্রুভ হইতে অনেক সময় লেগে যায়। কিন্তু আপনি যদি একটা না এটা যদি শোনেন প্রতিদিন, আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনার একটা ভালো ইমপ্রুভ হবে। তো এইভাবে আপনি আগে প্র্যাকটিস করেন, ওই কোয়েশ্চেন দেখবেন পরে, এখন কোয়েশ্চেনের কথা চিন্তা করতে হবে না। আপনি প্রত্যেকটা বই থেকে 2টা করে লিসেনিং টেস্ট শুনেন, তা 10টা বইয়ের 20টা লিসেনিং টেস্ট, কেমব্রিজ 10 থেকে 2টা করলেন, 11 থেকে 2টা করলেন, প্রতিদিন সকালে একটা করলেন, রাতে ঘুমানোর আগে একটা করলেন। শুনতে হবে, শুনলে লিসেনিংটা ইমপ্রুভ হবে। সো এটা গেল আমাদের লিসেনিং এর ক্ষেত্রে। এখন দেখেন এই ইসের পরে আমাদের যখন এখানে মানে লিসেনিং এর অডিও স্ক্রিপ্ট গুলা শেষ হবে, তারপরে আমাদের রাইটিং এর স্যাম্পল আনসার থাকবে। সেগুলা কেন দেওয়া, কোন একটা কারণে দিচ্ছে, এমনিতে বইয়ের মধ্যে দেয় নাই, কারণ তারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান। আমাদের মতো এই যে এই মাথা ভর্তি গোবর নাই। বা ধরেন এখানে আনসার দেওয়া আছে, আনসার তো থাকেই, বইয়ের পিছনে আনসার থাকবেই। তো আনসারের পরে দেখি যে স্যাম্পল আনসার দেওয়া আছে কিনা। আপনি আপনার বইয়ের শেষের দিকে যান, এটা হয়তো বা 129 নম্বর পেজে যান, বা একদম শেষের দিকে দেখেন যে এখানে রাইটিং এর আনসার গুলা দেওয়া আছে। জাস্ট আপনি একটা বই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘাটলেন, তাহলে দেখেন প্রথমে রাইটিং এ খেয়াল করবেন, আমার এখানে দেওয়া থাকবে এই বইয়ে যে রাইটিংটা দেওয়া আছে সেই রাইটিংটার স্কোর কেমন।
যেগুলার স্কোর থাকবে এরকম যে 5.5 বা 6, সেগুলো আমি পড়বো না, সেটা প্রথমেই পড়বো না। কারণ আমি যদি ক্লাস 2, 3 এর বাচ্চাদের সাথে উঠা বসা করি, আমার লেভেল ওদের মতোই হবে। আর আমি যদি বিসিএস ক্যাডারদের চা চা দেই, তাদের সান্নিধ্যে যদি থাকি, আমি ভালো কিছু শিখতে পারবো। তাদের মতো হইতে না পারলেও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো আমরা একটু দেখি যে এই বইটার মধ্যে ভালো মানের রাইটিং আছে কিনা। অবশ্যই আছে, এবং সেগুলা লেখা থাকে এইরকম ভাবে যে দিস ইজ আ গুড রাইটিং। যেমন দেখেন এইখানে সরাসরি স্কোরটা দেওয়া আছে। কত দেওয়া? 7 দেওয়া, 7। এই যে স্ক্রিনে দেখেন, স্ক্রিন, বই বাদ দেন, বইয়ে খুঁজে পাইবেন না। স্ক্রিনে দেখেন কত? 7। আপনি একটু আনমিউট করেন, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনি না। স্যার তাহলে দেখেন এখানে বলা আছে যে 7। স্যার আবার ওই ঘের 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 শব্দ করে। আচ্ছা, একটু সাউন্ড কমায় রাখেন বা মিউট করে রাখেন। তো আমরা বলছি যে 5.5 বা 6 সেগুলো আমরা পড়বো না, কিন্তু যেটা আমাদের 7 সেটা অবশ্যই পড়তে হবে। স্যার কারণ আমাদের টার্গেট যদি ভালো থাকে, আমরা যদি ভালো মানের লেখা পড়ি, ভালো কিছু শিখতে পারবো। কারণ ভালো স্ট্রাকচার বা সবকিছু যেখানে ভালো, সেখানে স্কোর ভালো। আবার এখানে আমরা পরে আর একটা রাইটিং এ যাই, যেটা দেখেন এই যে 6.5। এটাও আপনি দেখতে পারেন, যেটা হলো 6.5 স্কোর। এইভাবে লিখলে আপনি 6.5 পাবেন। আরেকটা দেখেন যে 5.5। আরেকটা দেখেন এই যে 7 স্কোর। আমি যেটা দেখাতে চাচ্ছি যে এখানে লেখা থাকে যে গুড রাইটিং, সেটা হয়তো বা এখানে নাই, না থাকলে অন্যটাতে আপনি পাবেন। এখানে যে দেখেন 7 আছে। তো এটা দেখানোর মানে হলো কি, যে আপনি যখন একটা রাইটিং কোয়েশ্চেন দেখবেন, ধরেন আমরা এখানে একটা রাইটিং কোয়েশ্চেনে যাই। একটা রাইটিং কোয়েশ্চেন, 15, 4 নম্বর শেষ হয়েছে। আপনি একটু 30 নম্বর পেজে যান বা 29 নম্বর পেজে আসেন। পাইছি রাইটিং টাস্ক 1 2 এ যান। এবার একটু মিউট 2 করে রাখেন। তো এখানে আপনার যে প্রথম কাজ, ধরেন আপনি একটা রাইটিং কোয়েশ্চেন দেখলেন, কিচ্ছুই জানেন না যে হাউ টু রাইট দিস। প্রথমে এটা পড়বেন, একবার না, দুইবার না, 3বার পড়বেন। যে কোনো রাইটিং একদম আপনি যেটা একদম বুঝে ফেলেন, যেটা আপনার কাছে একদম পানি ভাত, সেটাও 3বার পড়তে হবে। কারণ গবেষণায় দেখা গেছে যে স্টুডেন্টরা যখন আইএলটিএস পরীক্ষা দেয়, ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টরাই প্রশ্নের মিনিংটা ভালো করে বুঝতে পারে না দেখে ভুল উত্তর দিয়ে আসে। তাদের রাইটিং লেখার মান ভালো, ধরেন সে যেটা লেখছে সে 7 পাবে, কিন্তু প্রশ্ন করছে একটা, সে দিয়ে আসছে উল্টাটা। ওই যে সে মিনিং বুঝে নাই, 3, 4 লাইন যে যখন থাকে তখন আমরা মিনিংটা বুঝতে পারি না। তো প্রথমে আপনি পড়বেন, যেখানে বলতেছে যে প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক বটলস অ্যান্ড প্লাস্টিক প্যাকেজিং আর ব্যাড ফর দ্য এনভায়রনমেন্ট। তো এখানে প্লাস্টিকের সব খারাপ দিকগুলা বলছে, যেগুলা সবগুলাই কি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই ধরনের কোয়েশ্চেন গুলা হলো কজ এন্ড সলিউশন, কি কারণে এই ধরনের সমস্যাগুলা হয় এবং এটা থেকে সমাধানের উপায় কি। এ- আপনার প্রথম যে লাইনটা, সেটা হলো একটা উদ্দীপক। আগে আমাদের বাংলায় সৃজনশীল প্রশ্নে প্রথম 3, 4 লাইনে একটা উদ্দীপক থাকতো না, পরে যে 4টা প্রশ্ন থাকতো, ক খ গ ঘ। ওই রকমই প্রথমের লাইনটা হলো আপনার একটা উদ্দীপক, সেটা কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হলো নিচের দুইটা, যে হোয়াট ড্যামেজ ডাজ প্লাস্টিক ডু টু দ্য এনভায়রনমেন্ট। এই প্লাস্টিক পরিবেশে কি কি ধরনের ক্ষতি করে।
এটা হলো একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, হোয়াট ক্যান বি ডান বাই গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। এখানে ইন্ডিভিজুয়ালস বলতে বোঝাচ্ছে নাগরিক বা আমরা। আমরা কি করতে পারি, আমরা এটা সলভ করার জন্য কি করতে পারি, ইন্ডিভিজুয়ালস টু সলভ দিস প্রবলেম। আর এখানে গভর্নমেন্ট কি করতে পারে। তা আপনি যদি 4টা পার্টে যদি লিখেন, ধরেন এখানে আপনি 4টা পার্টে এই রাইটিং টাস্ক টোটাল লিখবেন। এই 4 নম্বর পার্টে হবে আপনার কনক্লুশন, বা নাও হতে পারে, সমস্যা নাই। 1 নম্বর পার্টে হবে আপনার ইন্ট্রোডাকশন। বেসিক্যালি এইখানে 1 নম্বর আর 4 নম্বরে, 1 নম্বরে হয় ইন্ট্রোডাকশন, 4 নম্বরে হয় কনক্লুশন। কিন্তু এই কজ এন্ড সলিউশনে আপনার কনক্লুশন ম্যাটার করে না। সেখানে আপনার এই ইন্ট্রোডাকশন, তারপরে ধরেন যে এই 2 নম্বর পার্টে আপনি এই প্রথম প্রশ্নের উত্তর দিবেন যে কেন এই সমস্যাটা হয়, বা প্লাস্টিক পরিবেশে কি কি সমস্যা করে, ক্ষতি করে। আর 3 নম্বর এবং 4 নম্বর পার্টে এই যে নিচের প্রশ্নের উত্তরটা দিবেন। নিচে যেহেতু 2টা মাধ্যম থেকে জানতে চাচ্ছে, সো আপনার 3 নম্বর এবং 4 নম্বরে সেই 2টা প্রশ্নের উত্তর দিবেন, কারণ এইখানে গভর্নমেন্টের কথাও বলছে, আবার সাধারণ মানুষের কথাও বলছে যে সরকার কি করবে, এবং ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেক নাগরিকের কি করা উচিত এই সমস্যা থেকে সমাধানের জন্য। আর যদি এখানে শুধু একজনের কথা বলতো, যে শুধু গভর্নমেন্টের কথা, তাহলে আপনি এই লাস্টে কনক্লুশন দিতে পারতেন। তবে আপনি এখানে 5টা পার্ট করলেও সমস্যা নাই। 5 নম্বর পার্টে এসে জাস্ট একটা কনক্লুশন দিয়ে দিলেন যে এই ধরনের সমস্যা থেকে এটা হলো উত্তরণের উপায়। এইভাবে আমাদের রাইটিং লিখতে হয়। এখন আপনাকে ধরেন আমি এটা সবটা বুঝাই দিছি, কিন্তু আপনার কাজ এটা আরো পরে হবে। প্রথম কি করবেন, কারণ এখন আপনি নতুন, এই নতুন অবস্থায় আপনি একটা প্রশ্ন দেখবেন, সেই প্রশ্নটা এক পাশে রাখবেন। আপনার টেবিলের এক পাশে এই প্রশ্নটা থাকবে, বা মোবাইলে ছবি তুলে রাখবেন। তারপরে আপনি চলে যাবেন ওই যে আমরা যে স্যাম্পল আনসার পড়ছি না, যেটা রাইটিং টাস্ক 1-এর কত নাম্বার, টাস্ক 2। দেখি আমরা, রাইটিং টাস্ক 1-এর টাস্ক 2 বা টেস্ট 2 আর কি। এটা হলো রাইটিং টাস্ক 1-এর টেস্ট, মানে টাস্ক 1। আর এটা হলো রাইটিং টেস্ট 1-এর টাস্ক 2। এই যে দেখেন এখানে এটা 7 বেঞ্চ স্কোরের। এখন যদি আমার বইয়ের মধ্যে খারাপ লেখা থাকে, মানে 5, 5.5, 6, 6.5, তখন আমি ওই প্রশ্নটা হুবহু, বই বই খুঁজতে হবে না, আমার কথা শোনেন, কথা মাথায় রাখলে আপনি এটা পারবেন। যে যদি আমার এইখানে স্যাম্পল লেখাটা যদি খারাপ মানের থাকে, তখন আমি কি করব, তখন ওই প্রশ্নটা হুবহু আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে সাথে লিখে দিব যে 8 ব্যান্ড স্কোর। তখন 8 ব্যান্ড স্কোরের একটা লেখা আপনার সামনে আসবে, সেটা আপনি পড়বেন। আর যদি এইখানে ভালো মানের থাকে, তখন এই লেখাটা বারবার পড়বেন, 2বার পড়বেন কমপক্ষে। তাহলে আপনার একটা আইডিয়া আসবে, কারণ আপনি তো জানেন না, কখনো লেখেন নাই। সো কিভাবে লিখতে হয়, যেমন দেখেন এইখানে তারা কয়টা পার্ট করছে, 4টা পার্ট করছে। তো তারা ইন্ট্রোডাকশন দিছে, কনক্লুশন দিছে, ঠিক আছে। ওই বডি পার্ট 1-এ কি করছে, ওই যে কি কারণে হয়, আর বডি পার্ট 2-এ দিছে যে সমাধান কি কি। যেমন দেখেন এইখানে সমাধানের এটা যদি আমরা পড়ি, এই যে 3 নাম্বার এটা যদি পড়ি, আমি আপনার একটু দাগায় দাগায় দেখাই। এই দেখেন বলতেছে যে হোয়াট পলিউশন অ্যাবিউটমেন্ট ক্যান বি ডান টু লোয়ার দ্য রিস্ক অফ আর্থ ড্যামেজিং। ফার্স্ট, প্রথমত, কারণ এখানে সলিউশন দিতে হবে, আপনাকে বলতে হবে যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করলে ক্ষতি হয়, সো এগুলা বাদ দিতে হবে। আর উপরে বলতে হবে যে কেন কেন হয়, কি কারণে হচ্ছে, সমাধানটা মানে কি কারণে দূষিত হচ্ছে পরিবেশ, প্লাস্টিক কিভাবে দূষিত করতেছে। তো এখানে সমাধানের কথা বলতেছি কি, যে প্লাস্টিক ব্যাগস ক্যান বি চেঞ্জ টু ব্যাগস মেড অফ ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক ক্লথস অফ উড। এই প্লাস্টিক ব্যাগগুলা কি আমরা রিপ্লেস করতে পারি কোন ব্যাগের মাধ্যমে, যে যেই ব্যাগগুলা কাঠ দিয়ে বানানো হয়, উড দিয়ে, যে ক্লথস অফ উড, ন্যাচারাল ম্যাটেরিয়ালস, যেগুলা প্রাকৃতিক ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়, যেই ব্যাগগুলো, সেই ব্যাগগুলো আমরা ব্যবহার করব, এই প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে।
এটা হলো একটা সলিউশন। টু রিয়েলাইজ দিস ফ্যাক্টরি শুড লোয়ার দ্য প্রোডাকশন অফ প্লাস্টিক ব্যাগস। এখন এটা আমরা কিভাবে করতে পারি? একেবারে তো সব বন্ধ করে দেওয়া যাবে না। যেই ফ্যাক্টরিগুলোতে এই প্লাস্টিক ব্যাগ বানানো হয় তারা সেটা কমায় দিবে। তারা ধরেন প্রতিদিন, মানে ঢাকা শহরে আজকে থেকে আরো 10 বছর আগে পড়ছিলাম যে 55 লক্ষ পলিথিন ব্যাগস ব্যবহৃত হয় ডেইলি ঢাকা শহরে। তো সেটা ধরেন মানে একটু পরিমাণ কমে আসলো, 55 থেকে 50-এ আসলো, তারপরে 40-এ, তারপরে 30-এ আসবে, এভাবে আস্তে আস্তে কমবে। At the same time, you will increase the use of bags made of natural materials. যে প্রাকৃতিক উপাদান দিয়ে যে ব্যাগগুলো বানানো হবে সেই ব্যাগগুলো আপনার আস্তে আস্তে ব্যবহার বাড়াইতে হবে, মানুষকে জানাইতে হবে যে ওইগুলো ব্যবহার করা ভালো, পরিবেশের জন্য ভালো। এটা বলতেছে যে টু রিয়েলাইজ দিস ফ্যাক্টরি শুড লোয়ার দ্য প্রোডাকশন অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড চেঞ্জ দেম টু মোর ন্যাচারাল প্রোডাক্টস। Moreover, the problem of ground pollution because of plastic production should be discussed in social media to let people know. এই যে দেখেন, let people know, মানুষকে জানাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বলতে পারেন। The scope of plastic problem. Second thing, already used plastic can be recycled in other products. প্লাস্টিক কিন্তু ধরেন আপনি এক জায়গায় ফেলে দিলেন, সেটা কিন্তু পচবে না, গলবে না, ওই পরিবেশটাকে দূষিত করবে। সো ওইটাকে আমরা কি করতে পারি, যে রিসাইকেল করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে দেয়ার ইজ আ রাশিয়ান প্রোগ্রাম অফ রিসাইক্লিং প্লাস্টিক ইনটু টি শার্টস, ক্যাপস অ্যান্ড ইভেন বলস ফর ফুটবল অ্যান্ড বাস্কেটবল। তারা ফুটবল, বাস্কেটবল, টি শার্ট এবং টুপির জন্য ওই প্লাস্টিক গুলাকে রিসাইকেল করে, প্লাস্টিক রিসাইকেল করে। দে আর প্রডিউসিং টি শার্টস, ক্যাপস অ্যান্ড ইভেন বলস ফর ফুটবল অ্যান্ড বেসবল অর বাস্কেটবলস। আর আমরা সেগুলো ড্রেনে ফেলে দিই, ড্রেনের ওই পানি যেতে পারে না, পরিবেশ দূষিত হচ্ছে। সো দিজ আর দ্য সলিউশন। এখন আপনি কজে যান, কেন হচ্ছে সেগুলা, কি কি ধরনের সমস্যা হচ্ছে। এই ধরনের এখানে প্রথমে কি বলছে যে প্লাস্টিক প্রোডাক্টস আর ইউজুয়ালি থ্রোন আন্ডার দ্য গ্রাউন্ড সো দ্যাট ইট ইজ এবল টু কজ গ্রাউন্ড পলিউশন। সয়েল বিকামস পোর, মাটি এটা দুর্বল হয়ে যায়, উর্বর থাকে না। ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস হোয়াই ট্রিজ এন্ড প্ল্যান্টস ডু নট গ্রো। এটা একমাত্র কারণ যেই কারণে গাছপালা গজায় না, বড় হয় না। সেকেন্ডলি কি বলতেছে, প্রোডাকশন অফ প্লাস্টিক কজ এয়ার পলিউশন। এয়ার পলিউশন হচ্ছে প্লাস্টিকের কারণে। ফ্যাক্টরিগুলা কি করে, তাদের ওই বর্জ্য টর্জ্য যা আছে সব নদীতে ফেলায়, এই করে সেই করে, এভাবে পরিবেশ দূষিত হচ্ছে। তো এই যে স্যাম্পল একটা আনসার পাইলেন, আপনি এটা পড়লেন 2-3 বার, আপনার ভিতরে কিছু ঢুকলো না, তখন আপনি লিখতে পারবেন। এইভাবে আগে আপনি পড়েন, পরে পরে নোট করেন। ধরেন এইখান থেকে আপনি 2টা পয়েন্ট নিলেন, এইখান থেকে 2টা পয়েন্ট নিলেন, তাহলে এই প্লাস্টিক রিলেটেড তো আপনার 4টা পয়েন্ট আপনি জানলেন, পরবর্তীতে লিখতে পারবেন। এইভাবে রাইটিংটা প্র্যাকটিস করবেন, যে স্যাম্পল আনসার পড়তে হবে। কারণ আপনি যদি নাই জানেন কিভাবে লিখলে 7 পাওয়া যায়, আর ওইভাবে যদি লেখার চেষ্টা না করেন, আপনি ভালো স্কোর কখনো পাবেন না। You will never achieve a good band score. So you have to read more and more band 7 or 8 score writing, যেগুলাতে 8 পাইছে, 7 পাইছে, ওইগুলা পড়তে হবে। কারণ আমরা পড়বো ভালো মানের, আমাদের লেভেল তো খারাপ, খারাপটাকে উন্নত করার জন্য আমাদের ভালো মানেরটা পড়তে হবে। তো লিসেনিংটা বুঝতে পারছেন, রাইটিংটা বুঝতে পারছেন। স্পিকিং কি করতে হবে? স্পিকিং শুধু বলতে হবে, কোয়েশ্চেন দেখবেন আর বলবেন। যেমন চলেন আমরা একটা স্পিকিং এ যাই, ওই শুরুর দিকে প্রথম স্পিকিং টেস্টটা যদি আমরা যাই, যেটা ধরেন কত নাম্বারে আছে হয়তো, এটা তো লিসেনিং 24, 25, 26, 27, এই ধরেন 31 নাম্বার। এই যে দেখেন স্পিকিংটা আছে,
আপনার এখানে অনেক কিউ কার্ড থাকবে, কিউ কার্ডের উপরে 2 মিনিট বলতে হয়, সেটা প্রথমে বাদ দেন, আগে বেসিক নিজের স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে হবে। তো এখানে দেখেন একটা টপিক আছে যে পিপল ইউ স্টাডি অর ওয়ার্ক উইথ, যাদের সাথে আপনি কাজ করেন অথবা পড়াশোনা করেন। সো এই রিলেটেড 4টা প্রশ্ন আছে, তো প্রশ্নের উত্তর আপনি খাতার মধ্যে লিখবেন, মুখে মুখে বলবেন, লেখার থেকে বলতে হবে। জাস্ট আইডিয়া জেনারেট করবেন, একটা জিনিস নিয়ে যত চিন্তা করবেন তত আপনার ভিতরে সেইটার সম্পর্কে ধারণা জন্মাবে। আপনি নিজে পড়বেন, একজনের সাথে শেয়ার করবেন, আরেকজনের কাছে পরীক্ষা দিবেন, তাহলেই না আপনার স্কোর ভালো হবে। বলতেছে যে হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং অর ওয়ার্কিং উইথ, কার সাথে আপনি সব থেকে বেশি সময় বের করেন পড়াশোনায় বা কাজে। তা আপনি বলেন এজ আই এম এ ওয়ার্কার আই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম উইথ মিস্টার সাব্বির। সাব্বির is my friend but he works with me, so we work in a company every day 8 hours, so most of the time I have to spend with সাব্বির। সুন্দর উত্তর এবং খুব সহজ উত্তর। উত্তর যেমন সুন্দর এবং উত্তর কিন্তু সহজ, সিম্পল সেন্টেন্স বললাম, কোনো কঠিন সেন্টেন্স নাই। তারপরে যে 2 নাম্বার প্রশ্ন চলে আসবে যে হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ওয়ার্ক অন উইথ আদার পিপল, অথবা স্টাডি অন উইথ আদার পিপল, অন্যদের সাথে আপনি কোন ধরনের কাজ করেন। সাব্বিরের সাথে তো ধরেন আপনি আপনার কর্মস্থলে, তো অন্যদের সাথে আপনি ঘুরতে যান, খেলতে যান, বাসায় কাজ করেন, এগুলা সম্পর্কে বলবেন। আর দেয়ার টাইমস ওয়েন ইউ স্টাডি ওর ওয়ার্ক বেটার বাই ইউর সেলফ, ওইরকম কি কোনো সময় আছে বা যখন আপনি কি ভালো কিছু করেন, এই যে বেটার বাই ইউর সেলফ, নিজে নিজে ভালো কিছু করেন। ইজ ইট ইম্পর্টেন্ট টু লাইক দ্য পিপল ইউ স্টাডি ওর ওয়ার্ক উইথ, আপনি যাদের সাথে কাজ করছেন বা যাদের সাথে পড়তেছেন তাদেরকে কি মানে পছন্দ করা গুরুত্বপূর্ণ কিনা। আপনি বলবেন ইয়েস ডেফিনেটলি, ওয়াই নট, ইফ আই ডোন্ট লাইক এ পারসন হাউ উইল আই ওয়ার্ক উইথ দ্য গাই। আমি যদি একটা মানুষকে যদি পছন্দই না করি তাহলে আমি তার সাথে কাজ করবো কিভাবে, তার সাথে আমি পড়াশোনা কিভাবে করব। So it's quite impossible to study with the guy or to work with the person. So definitely I have to like the people. বুঝতে পারছেন? তো এইভাবে আইডিয়া জেনারেট করে করে আগে তো ওই সরু সরায় যা পারেন সেগুলো দিয়ে লিখবেন, বলবেন। ইউ হ্যাভ টু স্পিক, বলার কাজ বলতে হবে, লেখার কাজ লিখতে হবে, শোনার কাজ শুনতে হবে। তারপরে আসেন রিডিং এর কথা, কারণ আমাদের মিটিং আর 6 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। পরে কইবেন যে খালি বক বক করছে, আমারে রিডিং বুঝায় দেয় নাই। তো দেখেন, রিডিং এর জন্য প্রথম যে কাজটা, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হাউ মেনি কোয়েশ্চন টাইপস আর দেয়ার, যে আমার রিডিং এ কত ধরনের কোয়েশ্চনের ধরন আছে, প্রশ্নের ধরন আছে। আপনি একটা জিনিস ধরেন, আপনাদের গ্রামের থেকে 20 জন মানুষ গেছে মাছ ধরতে, আপনি ধরেন পুঁটি মাছ ধরায় এক্সপার্ট, আর একজন আছে পাঙ্গাস মাছ ধরায় এক্সপার্ট, আর আপনি পাঙ্গাস মাছ ধরলে লাফ মেরে জায়গা ফিসলা, তাই না? তো এক একজনের একটা স্পেশালিটি আছে না, কারণ সবাই তো সবকিছু পারে না। So, আপনাকে আগে এই রিডিং এর কোয়েশ্চন টাইপ গুলা চিনতে হবে যে কি কি ধরনের প্রশ্ন হয়। এখানে ধরেন 7 থেকে 8 রকমের প্রশ্নের ধরন আছে। একটা আছে এমসিকিউ, আর একটা আছে ট্রু ফলস নট গিভেন, আর একটা আছে শূন্যস্থান, আর একটা আছে ম্যাচিং, আর একটা আছে আপনার ধরেন যে লিস্ট অফ হেডিংস, আর একটা আছে ধরেন যে মানে একটা লম্বা শূন্যস্থান থাকবে, ওইটা প্যাসেজ থেকে খুঁজে বের করে ওই একটা বড় সেন্টেন্স লিখতে হবে। কিছু শূন্যস্থান আছে ওয়ান ওয়ার্ড, শূন্যস্থানটা হবে ওয়ান ওয়ার্ড, আর কিছু শূন্যস্থান আছে একটু একটু বড় বড়। যেমন আমি এখানে আপনাকে দেখাই, এই যে দেখেন প্রথমে আমাদের যে 15 থেকে 20 এখানে শূন্যস্থান, দিস ইজ আ রিডিং। এখানে কিন্তু আপনাকে বলে দিবে যে ওয়ান ওয়ার্ড ওনলি, ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশনস। আপনার কাছে যদি মনে হয় এখানে 2টা ওয়ার্ড হবে, 2টা ওয়ার্ড লিখে দিলে উত্তর একটা ওয়ার্ডে হইলেও আপনি ওই আরেকটা ওয়ার্ড লেখার কারণে নেগেটিভ মার্কিং পেয়ে যাবেন, মানে নেগেটিভ বলতে মাইনাস। সো ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। কখনো থাকবে ওয়ান ওয়ার্ড ওনলি, কখনো থাকবে নট মোর দেন 2 ওয়ার্ডস, নট মোর দেন 3 ওয়ার্ডস। সো ইউ হ্যাভ টু ফলো অল দ্য টাইম দ্য ইনস্ট্রাকশনস। তারপর যদি আমরা যাই নিচের দিকে, যদি যাই দেখেন
ধরেন এইখানে আরেকটা প্যাসেজ আছে, সেই প্যাসেজের উপরে এইখানে আবার শূন্যস্থান আছে, কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেখেন কি বলছে, যে নট মোর দেন 2 ওয়ার্ডস, 2টা ওয়ার্ডের বেশি হবে না। তাহলে আপনার উত্তর একটা ওয়ার্ডও হতে পারে, 2টা ওয়ার্ডও হতে পারে, কিন্তু কখনো 3টা ওয়ার্ড হবে না। এই জিনিসগুলো আগে আপনাকে জানতে হবে। তো ধরেন আমরা 2টাই শূন্যস্থান পাইছি। পরের দিকে দেখি, এই যে এটা হলো লিস্ট অফ হেডিংস বলে দিছে, এই যে লিস্ট অফ হেডিংস, মানে এখানে কিছু হেডিংস দেওয়া আছে, এইগুলা আপনাকে ম্যাচিং করতে হবে। এইখানে এই যে ধরেন 7টা প্যারাগ্রাফ পড়ে, প্যারাগ্রাফ A to G এখানে পড়তে হবে। এই যে ABC, এটা পড়ে তারপরে আপনার এটার একটা হেডলাইন দিতে হবে। তো সেগুলো আপনি আস্তে আস্তে শিখবেন, কিন্তু প্রথমে আগে আপনাকে জানতে হবে যে আমাদের কত রকমের প্রশ্ন আছে। তারপরে আপনি 1 বাই 1 সেটা নিয়ে কাজ করবেন, সব একসাথে না। রিডিং এ এটা হলো মেইন। রিডিং এ যদি আপনি ভালো স্কোর তুলতে চান, আপনাকে ওই সাত সাত ধরনের প্রশ্ন ধাপে ধাপে সলভ করতে হবে। তো সেটা কিভাবে? আপনি ধরেন প্রথমে শুরু করলেন ট্রু ফলস নট গিভেন, এই যে দেখেন এমসিকিউ আছে, এমসিকিউ খুব কম থাকে, কিন্তু ধরেন আমরা আরেকটাতে গেলাম যে এখানে ট্রু ফলস নট গিভেন আসলো। এখানে একটা রিডিং এ যাই, এই যে দেখেন ট্রু ফলস নট গিভেন। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা নিয়ে আগাবেন। 3টা 4টা বই দেখবেন, ঘাটাঘাটি করে দেখবেন যে দেখি তো কোন ধরনের প্রশ্ন বেশি থাকে। আপনি যদি দেখেন যে 40টা প্রশ্নের মধ্যে 15টা 16টা ট্রু ফলস নট গিভেন থাকে, বা 15টা 16টা শূন্যস্থান থাকে, তাহলে এই 2 ধরনের আগে আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে, যাতে করে এই ধরেন আপনার মেইন পরীক্ষায় ট্রু ফলস নট গিভেন আসলো 7টা, 7টার মধ্যে যেন আপনার 6টা হয়, কারণ আপনি তো এইটাই বস, তাই না? সেম ভাবে এই ট্রু ফলস নট গিভেন যে 7টার মধ্যে 6টা হইলো, আপনি তো লিস্ট অফ হেডিংস এ গিয়ে ধরা খাবেন, তাই না? কারণ আপনি লিস্ট অফ হেডিংস পারেন না, কারণ আপনি সব বিষয়ে বস না। কিন্তু আপনাকে ধরেন ধাপে ধাপে বস হইতে হবে। লিস্ট অফ হেডিংস এও বস হবেন, সবগুলাতেই বস হবেন, কিন্তু সবগুলাতে ধরেন আপনার ওইরকম ভাবে আপনি পারবেন না, বা অনেকেই পারে, তাদের আরেকটু সময় লাগে। তা আপনার তো আর এত 9-এ 9 পাওয়ার দরকার নাই, আপনার 7 হইলেই হয়, বা আপনার 6.5 হইলেই হয়। তো 6.5-এর জন্য আপনার 26টা 27টা আনসার হইতে হবে। তো আপনার কাছে যদি মনে হয় যে আমি লিস্ট অফ হেডিংস এ ভালো, ওই লিস্ট অফ হেডিংস এমন ভাবে ভালো হইতে হবে যাতে যদি আমার 40টা প্রশ্নের মধ্যে 10টা লিস্ট অফ হেডিংস থাকে, 10টার মধ্যে যেন আমার 9টা হয়। আর আর মুখে মুখে বললেন যে আমি ভালো, কিন্তু 10টার মধ্যে হলো 2টা, তাহলে তো স্কোর পাবেন কম। আবার যদি আপনার কাছে মনে হয় যে আমি শূন্যস্থান তাড়াতাড়ি বের করতে পারি, তাহলে শূন্যস্থান যদি 10টা থাকে, 10টার মধ্যে 10টা হইতে হবে, কারণ আনসার হুবহু দেওয়া আছে প্যাসেজে, প্যাসেজ থেকে আনসার, প্যাসেজের বাহিরে কিছু নাই। এই যে 15 থেকে 20 এখানে বলে দিচ্ছে যে 42 নাম্বার পেজ পড়ো। এই যে কি বলছে যে 15 থেকে 20 ফ্রম দ্য টেক্সট অন পেজ 42 ফর ইচ আনসার। তাহলে আমি যদি এই যে 42 নাম্বার পেজ পড়ি, এই 42 নাম্বার পেজের থেকে সবগুলা প্রশ্নের উত্তর আমি পাবো। আমাদের মিটিং শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। যেমন এই যে দেখেন এখানে শূন্যস্থান আছে 21 থেকে 27। তো আপনাকে এই রিডিং এর কোয়েশ্চেন টাইপ ধরে ধরে আগাইতে হবে, 1 বাই 1 আপনার এক্সপার্ট হইতে হবে। এবার আনমিউট করেন। এই হলো টোটাল আইএলস। এভাবে ধাপে ধাপে আগাইলে আশা করা যায় আগামী 1 মাসে নিজের স্কিলটা একটু ইমপ্রুভ হবে। 2 মাস পরে আর একটু, 3 মাস পরে পরীক্ষা দিলে 6.5 পেয়ে যাবেন।